200 বছর ধরে ব্রিটিশ অত্যাচার করতে করতে অত্যাচারের মাত্রা এতটাই বাড়িয়ে ফেলেছে, এবার কি করে জনবসতি ছেড়ে জঙ্গল মহলে ঢুকতে শুরু করে। সেখানে যে সমস্ত আদিবাসী থেকে আরম্ভ করে বিভিন্ন জনজাতির মানুষেরা রয়েছে, তাদের জীবনকেও অতিষ্ঠ করতে ছাড়ে না ব্রিটিশ। তার এক নজির আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এক উপন্যাস আনন্দমঠে দেখতে পাই, যেখানে সন্ন্যাসীদেরকে, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, যাদের সংসার জীবন ধর্ম সম্বন্ধে মানে শুধুমাত্র ধর্ম নিয়েই তারা থাকে, সংসার ধর্ম তারা সব ত্যাগ করে দেয়, ঠিক আছে, ত্যাগ করে তারা এদেশ থেকে ওদেশ, এই জায়গা থেকে ও জায়গা ঘুরে বেড়ায়, তাদের থেকেও এই নির্লজ্জরা কর নিতে ছাড়েনি। যার ফলে এই বঙ্কিমচন্দ্রের কথা বলছি, আনন্দমঠ উপন্যাসে তিনি সম্পূর্ণ বিষয়টা তুলে ধরেছেন এবং যেখানে স্থান পেয়েছে আমাদের বন্দে মাতারাম সঙ্গীতটি। আজকে হঠাৎ কেন এই কথা বলছি জানো? তার কারণ রেল আর এসএসসি বারবার করে আমাদেরকে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, ভারতের জনজাতি বিদ্রোহ কেন হয়েছিল, জনজাতি আন্দোলন কেন হয়েছিল, কেন ভিলরা, মুন্ডা, ওরাও, সাঁওতাল বিদ্রোহ, কুকা বিদ্রোহ, কেন এই বিদ্রোহগুলো হয়েছিল, কবে হয়েছিল, কারা করেছিল, নেতৃত্ব কারা দিয়েছিল, দমন কে করেছিল, কত সালে হয়েছিল, প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রশ্ন আসছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকের এই একটা ক্লাসের মধ্যে আমরা সমস্তটা ফিনিশ করে ফেলবো, গল্পের ছলে বিষয় বুঝে নেব, আর এখান থেকে যা প্রশ্ন আসবে ভাই সেটা তোমার থাকবে পকেটে। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি তো শিবেম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। প্রথমেই চলে আসবো যে বিদ্রোহ, সেটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ। শুরু হয়েছিল কততে? শুরু হয়েছিল মনে রাখবে 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ অব্দি প্রথম বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ। আমি শুরুই করেছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক উপন্যাস আনন্দমঠ নিয়ে। এই সন্ন্যাসীদের উপর যে অত্যাচারটা ব্রিটিশরা করেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটা তার উপন্যাসে সুন্দর করে লিখেছে এবং সেখানেই রয়েছে বন্দে মাতারাম সঙ্গীতটি। তোমাকে এখান থেকে প্রশ্ন দিয়ে দেবে যে সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে লেখা একটি উপন্যাসের নাম কি? উত্তর দেবে আনন্দমঠ। কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে বললাম বন্দে মাতারাম সঙ্গীতটি কোথায় লেখা হয়েছে, বলবে আনন্দমঠ উপন্যাসে। কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এরপরে কোথায় হয়েছিল এই বিদ্রোহটা? সন্ন্যাসী বিদ্রোহের জায়গাটা কোথায়? বাংলা এবং বিহার। তুমি যদি একটু ভালো করে আজকের ক্লাসটা লক্ষ্য করো, তুমি দেখতে পারবে যত বিদ্রোহ আমি পড়াবো সব বিদ্রোহের বেশিরভাগ ঘাঁটি কোথায়? আমাদের কলকাতা। তো কলকাতার মানুষেরা ব্রিটিশের নাকে দম করে রেখেছিল, বিদ্রোহ করে 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 মাথা খারাপ করে দিয়েছিল। তার প্রমাণ দেখবে, তুমি ম্যাপে দেখতে পাচ্ছ বাংলা এবং বিহার, এইখানের সন্ন্যাসীরা বিদ্রোহ করেছিল। কিসের সন্ন্যাসী? কারা সন্ন্যাসী? আমরা আদিগুরু শঙ্করাচার্যকে জানি। সেই আদিগুরু শঙ্করাচার্যের বিভিন্ন শিষ্য ছিল। এবার গুরু যেরম বলবে সেরম তো শিষ্য করবে। তো আদিগুরু শঙ্করাচার্যের আদেশে যেটা হয়, সন্ন্যাসীরা সংসার জীবন ত্যাগ করে বেরিয়ে পড়ে। এবার তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ভাই তাদের কাছে পয়সা ইনকাম করার কোনো সোর্স থাকে না। সেই মানুষগুলোর কাছে ব্রিটিশ বলছে ট্যাক্স দাও, তুমি যখন যাচ্ছ এই জায়গা থেকে ও জায়গায় আমাকে ট্যাক্স দিতে হবে। তারা বলল ভাই ট্যাক্স দেবো কোথায়, আমাদের তো কিছুই নেই। এবার যখন ব্রিটিশ শুনবে না, তাদের উপর অত্যাচার শুরু করে এবং বেশ কিছুদিন ধরে অত্যাচার করে, তখন সেই মানুষগুলো বিদ্রোহী হয়ে ওঠে, বিদ্রোহ শুরু করে। তাহলে সন্ন্যাসীরা কেন বিদ্রোহ করেছিল আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব এই বিদ্রোহটা যখন সন্ন্যাসীরা করে, দমন করতে কে এসেছিল? পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে রেল আর এসএসসি। আমরা বলবো ওয়ারেন হেস্টিং দমন করতে চলে আসে কত সালে? আমরা বলবো 1820-তে তারা দমন করেছিল। তাহলে আমরা কি কি পয়েন্ট জানলাম যেখান থেকে প্রশ্ন দিচ্ছে? বিদ্রোহ জানলাম, বিদ্রোহের সাল জানলাম, বিদ্রোহ কারা কারা করেছিল সেটা জানলাম, এবং কি কারণে বিদ্রোহ হয়েছিল সেটা জানলাম। তাহলে মেন বিষয়গুলো আমাদের কাছে টোটাল ক্লিয়ার। মেন কারণ হচ্ছে তীর্থযাত্রা বা তীর্থের উপর যে করটা নিয়ে আসে, সেখানেই তৈরি হয়েছিল কি? বিদ্রোহ। ঠিক আছে, চলো আমরা চলে যাব পরের বিদ্রোহের কাছে, যাকে বলা হচ্ছে পাহাড়িয়া বিদ্রোহ।
নাম থেকেই তুমি রিলেট করতে পারছো। পাহাড়িয়া কেন? পাহাড়িয়া মানে পাহাড়ি এলাকার মানুষেরা বিদ্রোহ করছে, তাই ভাই পাহাড়িয়া বিদ্রোহ। সালটা পরীক্ষায় দিয়ে দেবে, আমরা বলবো 1779 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? আমরা বলবো তিলকা মাঝি। আমরা কি বলবো? তিলকা মাঝি। খাতায় নোট করো, প্রশ্ন দেবে। কোথায় হয়েছিল বিদ্রোহটা? বাংলা, বিহার, উড়িষ্যা। ম্যাপে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সব জায়গায় বাংলাকে পাবে, পশ্চিম বাংলাকে পাবে। তখন বাংলা বাংলাদেশ একই ছিল। এই জায়গার জুড়ে যেসব পাহাড়ি এলাকাগুলো ছিল সেখানে ব্রিটিশের অত্যাচার চলতে থাকে। ব্রিটিশ কি করে? সেই জায়গার মানুষগুলোকে ট্যাক্স দাও, এই চাষ করো, ওই চাষ করো, জমি কেড়ে নেওয়া, নানানভাবে সেই মানুষগুলোকে দলিত এবং পিষতে শুরু করে। দেখো, ভালো করে দেখো, পাহাড়িয়া বা পাহাড়ের আদিবাসীদের উপর কি করছে? অত্যাচার শুরু করছে, লাগাতার অত্যাচার, যার ফলে 1780 থেকে 85 সালে এই বিদ্রোহ চূড়ান্ত পর্যায়ের আকার ধারণ করেছিল। আশা করছি পয়েন্টগুলো আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার। আমরা দেখব শাল গাছের ছালের মধ্যে গিট বেঁধে বেঁধে তারা কি করতো? ব্রিটিশরা তো সব বুঝে যেত, আচ্ছা এখানে কি হচ্ছে, এখানে জোট পাকানো হচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি মজা। তখন এরা এই ইঙ্গিতে ইঙ্গিতে এই শাল গাছ, বিভিন্ন গাছকে গাছের মাধ্যমে কি করতো? তারা তাদের আদার্স মানুষদেরকে এইভাবে তারা আহ্বান করতো এবং একত্রিত করে তারা কি করতো না, তাদের এই সংগ্রাম বা বিদ্রোহকে চালিয়ে যেত। আমরা দেখব তিলকা মাঝির নেতৃত্বে ভাগলপুরে একটা সংগ্রাম হয়, যেখানে ব্রিটিশের অধিনায়ক আমরা দেখব আগস্টাস, ঠিক আছে, ক্লিভল্যান্ডকে হত্যা করা হয়। যেই তাকে হত্যা করা হয় সেই ব্রিটিশ ক্ষেপে যায়, এবং ব্রিটিশ ক্ষেপে কি করে? এই যে তিলকা মাঝি তাকেও মেরে ফেলে 1785-তে। তারপরে ভাগলপুরের এই বিদ্রোহটা আস্তে আস্তে দমন হয়ে যায় এবং বট গাছে দেখবো তাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পাহাড়িয়া বিদ্রোহ। 3 নম্বর বিদ্রোহ পরীক্ষায় খুব দেয়, চুয়ার বিদ্রোহ। চুয়ার কারা? যারা মূলত চুয়ার বা চোয়া বলতো সেই সময় ওই জায়গার জমিদারেরা। চুয়ার হচ্ছে যারা পাখি, মাছ এসব শিকার করতো, তাদেরকে বলতো। এবার এই বিদ্রোহটা 1769 থেকে 1805 অব্দি আমরা দেখেছিলাম। এটাও মূলত জঙ্গল মহলের একটা বিদ্রোহ। সমস্ত আমরা দেখব আদিবাসী কেন্দ্রিক। আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় এই বিদ্রোহ হয়েছিল। সব বাংলা, সব পশ্চিমবঙ্গ তুমি দেখো একটু ভালো করে বুঝতে পারবে যে সবাই বিদ্রোহে মাতাল। ভাই অন্যায়কে সইব না, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়। ঠিক আছে, তাই অন্যায় সইব না। প্রতিবার আমি যদি দেখি প্যাটার্ন এসএসসির ক্ষেত্রে, রেলের ক্ষেত্রে, এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ যে বিদ্রোহগুলো হয়েছিল, কত সালে হয়েছিল, কারা কারা করেছিল, নেতৃত্ব কে দিয়েছিল। ভাই ভালো করে এই ভিডিওটা করে যাবে, এখান থেকে তুমি প্রশ্ন কমন পেতে বাধ্য। আর একটা কথা, তোমরা যদি এসএসসি আর রেলের জন্য প্রিপারেশন নিতে চাও, তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন আমি এই ভিডিওর মধ্যেই দিয়ে দিই। দেখো ভাই, চাকরির কথা শুনে গেলে হবে না, চাকরি করতে হবে, চাকরি ছিনিয়ে নিতে হবে। ছিনিয়ে নেওয়ার জন্য পড়াশুনো করতে হবে। প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে। তো তুমি 0 to Pro আমাদের নতুন যে কম্বো ব্যাচ 6.0-তে ভাই যুক্ত হয়ে যাও। দিদি কেন আমি যুক্ত হব? ভাই চাকরির পরীক্ষায় যে সাবজেক্টগুলো থাকে সেগুলোকে এই কোর্সের মাধ্যমে তোমাকে রপ্ত করানো হচ্ছে, তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। দিদি চাকরি কি কেউ পেয়েছে? হ্যাঁ ভাই, প্রচুর ছাত্রছাত্রী পাচ্ছে। তুমি না পড়লে তুমি পিছিয়ে যাবে। দেখবে ইন্টারভিউ, কিছু ইন্টারভিউ দিয়ে দিচ্ছি, দেখে নাও। একদম 0 to Pro এই ব্যাচটা আমি একদম 0 থেকেই শিখছি স্যার আপনার থেকে। ম্যাথে পারতামই না কিছু স্যার। মাধ্যমিকে 25 নাম্বার আসছিল স্যার, সত্যি বলি। তো আপনার ইউটিউবে আমি র্যান্ডমলি একবার স্ক্রল করতেছিলাম, আপনার মানে ক্লাসটা এসেছিল। তোমার কোন ফোর্সে হলো? সিআরপিএফ স্যার। আমার একটা কাকার ছেলে আছে, আপনারই ক্লাস করে, মানে এখন সিআইএসএফ আছে জয়েনিং। ভাই 2 বছর পর পর ব্যাক টু ব্যাক, ঠিক আছে। মানে আমাদের এটা পুরো গ্রামে, মানে এখানে মিনিমাম 2000 মানে বাড়ি হবে। আপনারই চলে ক্লাস এখানে ম্যাথের জন্য। মানে তোমার গ্রামে সব আমার ক্লাস। আপনার আর কেউ জিজ্ঞাসা আমাকে যদি কেউ করে, তো আমি আপনারই কথা বলি স্যার। স্যার মেন ব্যাপার হচ্ছে আমি তো সামনে এবার ফিজিক্যালি ডাক পাইনি, হ্যাঁ ডাক পাইনি অঙ্কের জন্য। এবার আমি ফার্স্ট পোস্ট প্লাস ফার্স্ট যেটা আমার প্রিপারেন্স সিআইএস প্লাস আমি জেনারেলের ক্যাটাগরিতে সিলেক্ট হয়ে গেছি এসসি থেকে। গ্রেট গ্রেট। ঠিক আছে, তো যারা যারা চাইছো রেল, এসএসসি সবকিছুর জন্য পড়তে, ভাই 0 to Pro 6.0 ব্যাচ নিয়ে নাও।
সব থেকে বেস্ট, সব চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবে, বাড়ি বসে পড়তে পারবে, 2 বছরের ভ্যালিডিটি আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নিতে পারো। চাইলে পঞ্চায়েতের কোর্স সেটাও নিতে পারো, চাইলে নতুন জিডি ব্যাচ রয়েছে সেটা লঞ্চ হয়েছে নিতে পারো, পিএসসি মিসলেনিয়াসেরও ব্যাচ লঞ্চ হয়েছে সেটাও তুমি নিতে পারো। তোমার ইচ্ছা মতো, তোমার সুবিধা মতো যে কোনো ডিপার্টমেন্টে চাকরি নেওয়ার জন্য কোর্সে ভর্তি হও। খুব স্বল্প মূল্য, যেহেতু বাড়ি বসে পড়াশোনা করে চাকরি নিয়ে নাও। ছোট্ট একটা ইনফরমেশন, অনেকের আছে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদেরকে বলি, প্র্যাকটিস করতে চাও এখন, প্র্যাকটিসের জন্য বেস্ট বুক ম্যাথের এই বইটা প্র্যাকটিস করলে আমার মনে হয় অঙ্ক নিয়ে টেনশন থাকবে না। বইটা তুমি পেতে কোথায় পারো? ফ্লিপকার্ট, অ্যামাজন, ইউর স্টাডি অ্যাপ সবেতে পারবে। আর হ্যাঁ, কোর্স পারচেস করতে গেলে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, সেখানে প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়েছে, তাদের ইন্টারভিউ তো ইউর স্টাডিতেই পেয়ে যাবে, তাদের মন্তব্যগুলো ভাই তুমি দেখে নিতে পারবে। আর হ্যাঁ, আমরা যে জিনিসটা পড়ছিলাম বিদ্রোহগুলো, চলো এই বিদ্রোহগুলোকে আমরা আরো ডিটেলসে জানি। আচ্ছা, আমরা পড়ছিলাম চুয়ার বিদ্রোহ। আচ্ছা, চুয়ার হচ্ছে পাইক, পাইক কথার অর্থ হচ্ছে সৈন্য। দেখো এই যে পাইক, এদেরকে না আমরা জমিদার দেখব, জমিদাররা তাদের সৈন্য সামন্ত বাড়ানোর জন্য এই পাইক বা এই চুয়ারদেরকে নিত, এদেরকে ডাকতো, এদেরকে বলতো তোমরা এসো, এবং কাজের পরিবর্তে তাদেরকে জমি দিত, তারা সে জমির উপর চাষ করত। এবার ব্রিটিশ যেই ঢুকে পড়লো, ব্রিটিশ কি করলো, তাদের থেকে সব জমি নিতে শুরু করলো, নতুন নতুন নিয়ম কানুন এনে দিতে শুরু করলো, খালি ট্যাক্সের পর ট্যাক্স, করের পর কর আদায় করতে শুরু করলো। ব্যাস ভাই, গরিব মানুষগুলো না খেতে পেয়ে মরে সেই সময়, খাবে না ট্যাক্স জোগাবে। আর তারপরে তারা যে কাজ করতো সৈনিকের কাজ, সে কাজগুলো ব্রিটিশের অধিকারিকেরা ছিনিয়ে নিচ্ছে। কোথায় যাবে ভাই? বিদ্রোহ করবে না? বিদ্রোহ করলো, যাকে আমরা কি বলি চুয়ার বিদ্রোহ। কোথায় হয়েছিল? বলবো বাঁকুড়ার অঞ্চলে এই বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহের কারণ আমি তোমায় বুঝিয়ে বললাম। বিদ্রোহে একটা স্লোগান দেওয়া হতো, আপনা গাও আপনা রাজ, আপনা গাও আপনা রাজ, দূর ভাগাও বিদেশি রাজ। কি বললাম? আপনা গাও আপনা রাজ, দূর ভাগাও বিদেশি রাজ। এই ডায়লগ দিত, পরীক্ষায় দিয়ে দেবে। এই ডায়লগটা কোন বিদ্রোহের আমরা দেখব। এই বিদ্রোহকে দমন করার জন্য লে গুড ইয়ার বলে একজন আসে, তিনি এসে এই বিদ্রোহকে কি করে, দমন করে দেয়, শেষ করে দেয়। ঠিক আছে, তাহলে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। বিদ্রোহ শুরু কবে হয়েছিল, বিদ্রোহ দমন কে করেছিল, নেতা কে ছিল, বিদ্রোহ কোথায় হয়েছিল, বিদ্রোহের কি কারণ ছিল, ব্যাস জেনে নিলাম। পরীক্ষার নাম্বারগুলো আমার পকেটে। 4 নাম্বার যে বিদ্রোহ, সেটা হচ্ছে পাগলপন্থী। দিদি পাগলপন্থী আবার কি? পাগলপন্থী হচ্ছে, দেখো কিছু কিছু এরকম মানুষ হয় যারা নাস্তিক, যারা ভগবান মানে না, সেই ধরনের মানুষরা, তাদেরকে বলা হতো পাগলপন্থী মানুষ। ঠিক আছে, এই মানুষেরা মানে দেখো সমাজে তো সবাই ঠাকুর ঠাকুর নিয়ে চলে, তো যারা ঠাকুর মানে না তাদেরকে ওই পাগল ঠাকুরই ওই সময় বলতো। তাই এই বিদ্রোহকে আমরা পাগলপন্থী বিদ্রোহ নামে চিনে থাকি। সময়কালটা, সালটা দেখবো 1813 থেকে 1831। প্রতিষ্ঠাতা বা এই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? দিয়েছিল টিপু শাহ বলে একজন। মনে রাখবে, জমিদাররা প্রচুর অত্যাচার করছিল এই মানুষগুলোর উপর। আমরা মূলত বাংলা, আমাদের বাংলা, এই বাংলায় যে মানুষগুলো ছিল, ব্রিটিশের অত্যাচার, কর নিতে হবে, বেগার খাটতে হবে, প্রচুর পরিমাণে চাষ করতে হবে, সরকার ঠকিয়ে নেবে, সব করবে সরকার। খালি খেটে যাও, পরিশ্রম করে যাও, নইলেই মার ধর অত্যাচার। কত চুপ করে থাকা যায়? তাই এই টিপুর নেতৃত্বে, টিপু শাহর নেতৃত্বে পাগলপন্থীরা একজোট হয়, একজোট হয়ে তারা বিদ্রোহ করে। ঠিক আছে, দেখো করম শাহ ছিল একজন, ঠিক আছে, উত্তরবঙ্গে একজন ছিল। ঠিক আছে, এরা পুরোপুরি ধার্মিক ছিল না, যারা ধার্মিক নয় এদের একটা সংগঠন এই বিদ্রোহ করেছিল। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই বিদ্রোহ কে করেছিল, কারা করেছিল। ঠিক আছে, চলো পরের 5 নম্বর বিদ্রোহ হচ্ছে ভিল বিদ্রোহ। ভিল নাম শুনেছ? ভিল একটা উপজাতি। এই উপজাতিরা বিদ্রোহ করেছিল কত সালে? 1818-তে এই ভিলদেরকে আমরা দেখেছি কি করতে,
যে বিদ্রোহ করতে। মূলত যদি তুমি দেখো তাহলে দেখবে ঝাড়খণ্ড জেলায় এই ভিল উপজাতিরা থাকতো, এবার তারা গভীর জঙ্গলমহলে বসবাস করত। এবার এই জঙ্গলমহলের মধ্যে ঢুকে তাদের সমস্ত নিয়ম কানুন বিশ্বাস সব কিছুর উপর ব্রিটিশ হস্তক্ষেপ করতে শুরু করে। এবার তারা বলে, আরে বাবা তোরা কারা, তোরা কারা আমাদের উপর এরকম করবি, অত্যাচার করবি, কদিন মানুষ অত্যাচার সহ্য করবে। তখন এরা বিদ্রোহ করে উঠতে শুরু করে। এবার ব্রিটিশ তো এই বিদ্রোহ দমন করতে ছুটে আসে। ব্রিটিশের যে সমস্ত আধিকারিকেরা আসে তারা ভাই কত জঙ্গলে ঢুকবে, তারা জঙ্গলে ঢুকে দিক হারিয়ে যায়। যখন ব্রিটিশ দেখে যে আর পারছে না, তখন এই ভিলেদের সাথে কি করে, এক চুক্তি করে। আমরা দেখবো এই যে কর্নেল ওয়াল্টার দেখছো, এই কর্নেল ওয়াল্টার এক চুক্তি স্বাক্ষরিত করে এবং বিদ্রোহকে এইভাবে দমন করার একটা প্রচেষ্টা চালিয়েছে। আমাকে কমেন্ট সেকশনে জানিও তো ভিল বিদ্রোহের নেতার নাম কি ছিল। চলো আমরা পরের জায়গায় চলে আসি। পরের বিদ্রোহ হচ্ছে ফারজি বিদ্রোহ বা ফরাজি বিদ্রোহ বলা হয়। সময়কালটা 1820 থেকে 1858 দেখব। এখানে দেখব দাদু মিয়া বলে একজন আছে। সেই দাদু মিয়া এক সম্প্রদায়ের ছিল, যেটা হচ্ছে শরীয়তুল্লাহ দ্বারা পরিচালিত এক সম্প্রদায়। এই সম্প্রদায়ের মানুষেরা, এটাকে মূলত কৃষক আন্দোলন বলা হয়, ঠিক আছে। এই যে শরীফতুল্লাহের কথা বলছি, তার যে সম্প্রদায়টা ছিল, এই সম্প্রদায়ের সমস্ত মানুষেরাই চাষাবাদ করত। এবার চাষের ক্ষেত্রে তো বুঝতেই পারছো কিরকম ভাবে ব্রিটিশ চাষ করাতো, কি লেভেলের অত্যাচার করত, কর নিত, ঠকিয়ে নিত, ঠিক আছে। জমি তারা পড়াশুনো জানতো না, অশিক্ষিত বলে জমি ঠকিয়ে ঠকিয়ে তাদেরকে নিত, কর প্রচুর পরিমাণে বেশি নিত, যার ফলে কিন্তু প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে বিদ্রোহ হতে শুরু করে। এই দাদু মিয়ার একটি স্লোগান আমরা দেখেছি যে সমস্ত ভূমি তো খোদার, এরা কারা যারা এসে আমাদের উপরে অত্যাচার করে। আমরা দেখব 1838 থেকে 1857 পর্যন্ত এই বিদ্রোহ কিন্তু চলতে থাকে। পরবর্তীকালে ওয়াহাবি আন্দোলনের সাথে এই যে ফারজি বিদ্রোহ, এটা কিন্তু যুক্ত হয়ে যায় বা এক সঙ্গবদ্ধ হয়ে যায়। এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেয়, প্রত্যেকটা জায়গা কিন্তু মাথায় রাখতে হবে। চলো 7 নাম্বার বিদ্রোহ হচ্ছে কোল বিদ্রোহ। আমরা শুনেছি কোল, মুন্ডা, ওরাও সবের কথা শুনেছি। ছোটনাগপুর এলাকায় এই কোল বিদ্রোহ শুরু হয়েছিল 1831 থেকে 1832 ঝাড়খণ্ডের ছোটনাগপুর এলাকায় শুরু হয়েছিল। ব্যাপারটা কি, ইংরেজরা যখন আসে নিজের স্বায়ত্ত শাসন বৃদ্ধি করা শুরু করে, তখন এই সব মানুষগুলোকে দেখে তো প্রথমত ঘৃণা পায়, দ্বিতীয়ত এদেরকে ভাবে এরা তো পশু, এদেরকে খাটিয়ে নেওয়া যায়, যেভাবেই হোক সকাল থেকে রাত অবধি এদেরকে খাটাতো, খাটিয়ে খাটিয়ে একদম নাজেহাল চাবুক মেরে যাওয়া অবস্থা করতো। তো তারপরে তো ট্যাক্স, ভাই টাকা দে, টাকা না দিলে তোদেরকে ছাড়বো না। এইভাবে অত্যাচার করতে করতে আমরা দেখব এই কোলেরাও কি করে, বিদ্রোহ করতে শুরু করে। দেখো এই বিদ্রোহের প্রধান কারণ কি ছিল। ধরো আমার নিজস্ব জমি আছে, জোর জবরদস্তি আমার জমিটাকে বিক্রি করানোর এক চেষ্টা চলছে, চেষ্টা চালিয়ে আমার জমি তো বিক্রি করেই দিল, উপরন্তু ভাই আমাকে কর দিতে হচ্ছে শাহুকারদের। ভাই কেন দেব, ইচ্ছা করে আমাকে দেখাচ্ছে, ঋণের জালে আমাকে ফাঁসাচ্ছে, বলছে আমি কর দিইনি, এই দিইনি, ওই দিইনি করে আমার জমি তো নিয়েই নিচ্ছে, তারপরে আমাকে বলছে কর দাও। তো এইভাবে যখন অত্যাচার কোলদের সাথে চূড়ান্ত মাত্রায় পৌঁছে যায়, তখন এই ছোটনাগপুর অঞ্চলে এইখানে আমরা দেখব ব্রিটিশদের বিরুদ্ধে ঝাড়খণ্ডের কোলেরা কিন্তু বিদ্রোহ শুরু করে। নেতার নাম যদি বলতে হয় পরীক্ষায় দিয়ে দেবে, বুদ্ধ ভগত ছিল আমরা খুব গুরুত্বপূর্ণ এক নেতাকে দেখব। ফলাফল দেখব 2 বছর ধরে এই বিদ্রোহ কিন্তু চলেছিল, ঠিক আছে। আমরা দেখব প্রচুর আদিবাসী ঘর ছাড়া হয়েছে, প্রচুর আদিবাসী মারা গেছে, 2 বছর ধরে এই বিদ্রোহ চলেছে। তারপরে ব্রিটিশেরা এই বিদ্রোহটাকে দমন করে দিয়েছে। আমরা চলে আসবো পরের বিদ্রোহের কাছে, যাকে আমরা খাসি বিদ্রোহ নামে চিনি। আমরা গারো, খাসি, জয়ন্তিয়ার পাহাড়ের কথা শুনেছি, আমরা পূর্ববঙ্গে দেখতে পাই। মূলত আসামে খাসি উপজাতিরা এই বিদ্রোহ শুরু করেছিল। সময়কালটা 1830 থেকে 33 আমরা কি করতে পারি, দেখতে পারি, ঠিক আছে। এই নেতৃত্বটাকে দিয়েছিল আমরা দেখব তীরথ সিং বলে একজন ছিল, যারা এই খাসিদের হয়ে কি করেছিল, এই বিদ্রোহকে
এগিয়ে নিয়ে গিয়েছিল। আমরা যদি দেখি বিদ্রোহটা কেন হয়েছে, এখানে আমরা দেখব জোরপূর্বক ব্রিটিশ এই খাসি সম্প্রদায়ের মানুষদেরকে বলছে রাস্তা তৈরি করো, সড়ক নির্মাণ করো। ভাই সড়ক নির্মাণ করলে আমি চাষ করব কখন, ইনকাম করব কখন, আর তোমাদের কর দেব কখন? না, ব্রিটিশের কথা তো শুনতে হবে। জোরপূর্বক বলপূর্বক রাস্তা নির্মাণ করো, সড়ক নির্মাণ করো, নইলে ভাই ফিনিশ। তারা যখন বিদ্রোহ করে বা বিদ্রোহ শুরু করে এই তীরথ সিং এর বিরুদ্ধে, তখনই কি করে ব্রিটিশের রূপ দেখতে পাই এবং পরবর্তীতে আমরা দেখব বিদ্রোহটি কি করা হচ্ছে সেনাবাহিনীর দ্বারা 1833-এ ব্রিটিশ সেনাবাহিনীর দ্বারা দমন করে দেওয়া হচ্ছে। এরপরে চলে যাব 9 নম্বর বিদ্রোহ, হচ্ছে কুকা বিদ্রোহ। কুকা একটা সম্প্রদায় ছিল, যে সম্প্রদায়ে পাঞ্জাবে বলতেও খুব ভালো লাগে এই সম্প্রদায়ের কথা। এরা নিজেরাই নিজেদেরকে পাঞ্জাবে, এটা পাঞ্জাবে ছিল, ঠিক আছে। পাঞ্জাব আর বাংলাই সে সময় না খুব প্রতিবাদ করতো, তবে পাঞ্জাব অত করতো না, যেরকম ভাবে বাংলা প্রতিবাদী হয়ে উঠেছিল বা কথায় কথায় বিদ্রোহ করতো। আমরা দেখব এই কুকা উপজাতির মানুষেরা বা কুকা বিদ্রোহ যারা করেছিল, তারা একটা সম্প্রদায়ের মানুষ ছিল, একটা ধর্মীয় সম্প্রদায়। যদি একটু ভালো করে দেখো, এরা একটা ধর্মীয় সম্প্রদায় ছিল পাঞ্জাব। মূলত শিখদের এই সম্প্রদায়টা ছিল শিখদের, ঠিক আছে। এখানে আমরা যে লোকগুলোকে দেখবো বা মেন কান্ডারিদেরকে দেখবো, তারা হচ্ছে ভগৎ জওহর মাল। ভগৎ জওহর মলকে সিয়ান সাহেবও সে সময় বলা হতো। এছাড়া এনার আরো শিষ্য ছিল বালুক সিং, রাম সিং। তো এদের নেতৃত্বে এরা কি করেছিল, এই সম্প্রদায়ের মানুষেরা পাঞ্জাবে 22টা জেলা নির্মাণ করে নিজেরাই রাজত্ব করতে শুরু করেছিল। বলেছে দৌড় ব্যাং, এই ব্রিটিশের অত্যাচার আমরা মেনে নেব না, নিজেরাই আমরা শাসন করব। এবার ব্রিটিশের কান অব্দি যাওয়ায় ব্রিটিশ বলছে ধরো ধরো নেতাগুলোকে ধরো, এই রাম সিংকে ধরে জেলে পাঠিয়ে দেয়। এবার দেখো, নেতা যদি জেলে চলে যায় তাহলে আর আন্দোলনের কে থাকবে, কে বল জুগাবে? তারপরে আন্দোলনগুলো নিভে যায়। তো কুকা বিদ্রোহ মনে রাখবে, এটা হচ্ছে শিখ সম্প্রদায়ের একটি আলাদা ভাগ ছিল, যেখানে আমরা দেখব এই সম্প্রদায়ের মানুষেরা কুকা সম্প্রদায় ছিল যারা এই বিদ্রোহ করেছিল, যার ফলে বিদ্রোহটা কিছুদিন পরই দমন হয়ে যায়। ঠিক আছে, দেখো এই 22টি জেলার কথা আমি বললাম, ঠিক আছে। এই 22টি জেলায় ভাগ হয়ে গিয়ে নিজেদেরকে রাজা হিসাবে বা রাজত্ব হিসাবে, নিজেদের শাসনকাল হিসাবে গড়ে তোলে। পরবর্তীকালে আমরা দেখব কাকে, রাম সিংকে রেঙ্গুনে পাঠানো হয় এবং তার মৃত্যুর খবর আসে। তারপরে মানুষ ভয়ে ভীত হয়ে সবার কাছে জীবন প্রিয়, তারপরে আর কেউ যায় না। এরপরে চলে যাব 10 নম্বর বিদ্রোহ এবং আজকের লাস্ট বিদ্রোহ, সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। অনেক জায়গায় সান্থাল বিদ্রোহ পাই। 4 জন মেন কান্ডারি পাই, সিধু কানু, চাঁদ এবং ভৈরব। তারা উলগুলান আখ্যাদিত। তারা বলতো দিকুরা বাইরে থেকে আমাদের এখানে এসেছে, দিকু বলতো ব্রিটিশদেরকে। তারা এসে আমাদের উপর অত্যাচার করছে, আর শুধুমাত্র অত্যাচার না, খ্রিস্টান মিশনারিরা এসে না ধর্মান্তরিত করার একটা প্রবণতা, ভারতীয় মানুষদেরকে নিচু করার প্রবণতা, শিক্ষার ক্ষেত্রে যারা যারা সাঁওতাল মুন্ডা হো তাদেরকে না একটা অন্য নজরে দেখা, তাদেরকে শিক্ষা দেবে না। আমরা বিভিন্ন লেখকের বইতে কিন্তু এই বিষয়গুলোকে তুলে ধরেছি বা দেখতে পেয়েছি, লেখকেরা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। যাই হোক, এই সাঁওতাল বিদ্রোহের 4 নেতার নাম দেবে আমাদেরকে। মনে রাখবে মূলত পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড জুড়ে এই সাঁওতালরা বসবাস করত, এবং বাইরে থেকে যখন দিকুরা আসে, দেখো তারা বলতো দমন ই কোহো নামে তারা পরিচিত ছিল, ঠিক আছে। মূলত ভাগলপুরের রাজমহল, সাঁওতালরা মূলত এই যে রাজমহল এবং ভাগলপুরের যে মধ্যবর্তী জায়গা, তাকে দমন ই কোহো ছিল জায়গাটার নাম, এবং সেই নামেই তারা পরিচিত ছিল। বাইরে থেকে যখন দিকু আসে, তারা বিভিন্ন আইন কানুন, এভাবে কাজ করতে হবে, ওভাবে কাজ করতে হবে, কাজ না করলে অত্যাচার, প্রচুর মারধর, ঠিক আছে, এই সব করতে শুরু করে। তখন তারা বিদ্রোহের আগুন জ্বালিয়ে ওঠে, বিদ্রোহ করতে শুরু করে। মেন কারণই হচ্ছে প্রবল পরিমাণে অত্যাচার। একটা সম্প্রদায়ের মানুষ তারা যেভাবে থাকতে চায়, তারা বন জঙ্গলকে ভালোবাসে, তোমরা গাছ কেটে দিচ্ছ। যখন আমরা দেখলাম ইংল্যান্ডের রেভলিউশন শুরু হলো, প্রচুর পরিমাণে চাষাবাদ করতে হবে, গাছ কাটো, চাষ করো। ওরা বলছে না, আমরা গাছ কাটবো না, আমরা জঙ্গলমহলের মানুষ, আমরা ভাই গাছকে ভালোবাসি, গাছকে জড়িয়ে ধরতে ভালোবাসি, গাছের যা বিক্রি হয় সেটা দিয়েই আমরা নিজেদের মধ্যে জীবন অতিবাহিত করে নিই। কিন্তু ব্রিটিশের তো মুনাফা, টাকার প্রয়োজনীয়তা, তাই আমরা এই বিদ্রোহগুলোকে দেখব। পরবর্তীকালে আমরা গিয়ে দেখব যে সাঁওতালরা 1885 সালে, ঠিক আছে, 10,000-এর বেশি সাঁওতাল
ঠিক আছে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে এবং এই সাঁওতালদের থেকে সরকার 50% থেকে 500% অব্দি অত্যাধিক হারে সুদ আদায় করত, কর নিত, যার ফলে তারা আর মুখ বন্ধ করে থাকেনি, তারাও বিদ্রোহের জন্য বিদ্রোহীতে সামিল হয়েছে। ঠিক আছে, তো এই ছিল মেন পয়েন্টগুলো। 10টা বিদ্রোহ নিয়ে আলোচনা করলাম, আর এখান থেকে যা যা প্রশ্ন আসে আজকের ক্লাসে আর আলোচনা করলাম না। এরপরে একটা ভিডিও আসবে যেখানে আমি পুরো ডিটেলসে এই বিদ্রোহ থেকে রেল আর এসএসসি কি প্রশ্ন করেছে সব নিয়ে আসবো। আশা করছি এই 10টা বিদ্রোহ থেকেই পরীক্ষায় প্রশ্ন দেবে। বিদ্রোহ সেরকম আর হয়তো একটা মতো বিদ্রোহ থাকতে পারে যেটা আমার মাথায় আসছে। ঠিক আছে, তো তোমরা আমাকে জানিও সেই বিদ্রোহটা কি, নইলে আমি কমেন্ট সেকশনে বিদ্রোহ ডিটেলস দিয়ে দেবো। মাথায় রাখবে প্রশ্ন দেয় কত সালে হয়েছিল, নেতৃত্ব কে কে দিয়েছিল, তার সাথে সাথে মনে রাখবে বিদ্রোহের কারণটা কি ছিল এবং মূলত কোন জায়গায় বিদ্রোহটা হয়েছিল, আর যদি কেউ দমন করে থাকে বিদ্রোহ তাহলে সে কে ছিল। ব্যাস এইটুকু জায়গা থেকে প্রশ্ন আসে, যেটা আমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। আজকের ভিডিও এখানেই থাকছে, দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। আর তুমি জানিও তোমার ক্লাসেস কেমন লাগছে আর তুমি কি ভিডিও চাইছো। আজকের ক্লাস এখানেই, দেখা হচ্ছে পরের দিন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।